আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে তাহারই পরে মনে, সুফিয়া কামাল। তাহারই পরে মনে কবিতাটি ইন্টারমিডিয়েট এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। তাহারই পরে মনে কবিতাটি বিশ্লেষণ করার আগে আমরা কবি সুফিয়া কামাল এবং তাহারই পরে মনে কবিতাটির কিছু মৌলিক বিষয় নিয়ে আমরা শুরুতে আলোচনা করে নিব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। কবি সুফিয়া কামাল, তার ডাকনাম হচ্ছে হাসনা বানু। তার এই হাসনা বানু নামটি তার নানা রাখে। তার জন্ম 20 জুন 1911 সালে এবং তার জন্মস্থান শায়েস্তাবাদ, বরিশাল। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তার পিতা পেশায় ছিলেন একজন আইনজীবী এবং তার মাতার নাম সাবেরা খাতুন। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লা এবং সুফিয়া কামালকে জননী সম্ভাষণে ভূষিত করা হয়। তার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থসমূহ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা এবং উদ্যত পৃথিবী। এই মহান লেখিকা আহ, 20 নভেম্বর 1999 সালে মৃত্যুবরণ করেন। এবং সুফিয়া কামাল বাংলা নারী জাগরণের অন্যতম একজন পথিকৃৎ। এখন আমরা তাহারই পরমনি কবিতাটি সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিব। তাহারই পরমাণু কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে কবিতাটি সাজের মায়া কাব্যে অন্তর্ভুক্ত করা হয়। কবিতাটিতে প্রকৃতি এবং মানব সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি দিক প্রকাশ পেয়েছে। এবং এই তাহারই পরমাণু কবিতার মূল মূল সুর দুঃখময় ঘটনার ছায়াপাত। আহ এবং গঠননীতির দিক থেকে কবিতাটি একটি সংলাপ নির্ভর। এবং এই কবিতাটি তোমার অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটির মোট চরণ সংখ্যা 30টি এবং স্তবক স্তবক সংখ্যা 5টি। অর্থাৎ প্রতি স্তবকই তোমার 6টি করে লাইন আছে। এবং প্রথম পর্ব 8 মাত্রার এবং দ্বিতীয় পর্ব 10 মাত্রার। কবিতাটিতে দুইটি ঋতু, শীত এবং বসন্তের উল্লেখ রয়েছে। এখন আমরা তাহারই পরে মনে কবিতাটি আমরা বিশ্লেষণ করব। তার আগে আমরা দুটি চরিত্র সম্পর্কে জেনে নিব। একটি কবি এবং আরেকটি কবি ভক্ত। কবি ভক্ত। তাহারই পারমাণবিক কবিতাটির মূল সুর দুঃখময় ঘটনার কারণ কবি সুফিয়া কামাল যখন এই কবিতাটি লেখেন, তখন তিনি তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে তিনি যখন শোকে আচ্ছন্ন ছিলেন। তো তিনি সেই তার তার স্বামীর স্মরণে তিনি এই কবিতাটি লেখেন। আর সেজন্য বলা হয় যে এই কবিতার মধ্যে তার যে দুঃখের ছায়া ছিল, সেটি প্রকাশ পেয়েছে কবিতায়। এখন আমরা এই কবিতাটির বিশ্লেষণ শুরু করব। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়। অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে, হে কবি, নীরব কেন? অর্থাৎ তুমি উদাসীন হয়ে আছো কেন? ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ ফাগুন পৃথিবীতে এসেছে। ধরা শব্দের অর্থ তোমার পৃথিবী। পৃথিবী, ধরা শব্দ অর্থ পৃথিবী। বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। অর্থাৎ বসন্তকে কি তুমি তোমার বন্দনা বা যে কবি রচনা যে কি বরণ করে নিবে না? কহিল সেই স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছি খুলি। অর্থাৎ কবি তার কোমল কোমল আঁখি তুলে বা প্রশ্ন করলো যে দক্ষিণ দুয়ার গেছে গেলি। এখানে দক্ষিণ দুয়ার বলতে দক্ষিণ দিকের জানলা না, দক্ষিণ দিক থেকে বাতাস বইতে শুরু করেছে কিনা। অর্থাৎ কবির মন যে উদাসীন, তিনি সেগুলো কিছু লক্ষ্য করেননি। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, কিনা সমী তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ বাতাবি লেবু বাতাবি লেবু এক ধরনের ফল, যেটা সাধারণ লেবু থেকে একটু বড় হয়। তো বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি অর্থাৎ আমের মুকুল। অর্থাৎ বসন্তকালে আমের মুকুল ফোটে, তারপর বাতাবি লেবুর যে ফুল ফুটে। দক্ষিণা সমীর গন্ধ, অর্থাৎ সমীর শব্দ অর্থ বাতাস। দক্ষিণ অর্থাৎ দক্ষিণার দক্ষিণা বাতাসে তার গন্ধে গন্ধে, অর্থাৎ বাতাবি লেবুর ফুলের আর এই আমের মুকুলের গন্ধে ভরে গেছে কিনা। তো যেহেতু কবির মনে শোক ছিল, তাই কবি এই সকল কিছু লক্ষ্য করেনি। তারপর কবি ভক্ত কবিকে প্রশ্ন করে, এখনো দেখোনি তুমি? অর্থাৎ কবি যে উদাসীন,
কবি ভক্তের এই প্রশ্নের মধ্যে দিয়ে হচ্ছে আমরা জানতে পারি যে কবি এখন এই সকল কিছুই হচ্ছে লক্ষ্য করেনি। কহিলা মানে হচ্ছে কবি ভক্ত বলল, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। অর্থাৎ কবি ভক্ত হচ্ছে কবিকে বলছে তুমি এত উন্মনা অর্থাৎ হচ্ছে উদাসীন কেন, বসন্তকে বরণ করতে নিয়ে তো তুমি এখনো কোনো সাজি নাওনি। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। দূরের দিকে তাকিয়ে, অলক অর্থ শব্দ অর্থ হচ্ছে দৃষ্টির অগোচর, এবং পাথার শব্দ অর্থ হচ্ছে সমুদ্র। অর্থাৎ দৃষ্টির অগোচরের যে সমুদ্র ছিল সেদিকে হচ্ছে তাকিয়ে বলল যে তরি অর্থাৎ হচ্ছে বসন্ত কি তার এসেছে, তরি তার এসেছে কি, এটা তার হচ্ছে বোঝানো হয়েছে যে বসন্ত কি হচ্ছে তোমার সাগর পেরিয়ে এসেছে। বেজেছে কি আগমনী গান অর্থাৎ হচ্ছে যে বসন্ত এসেছে তার আগমনী গান বেজেছে কিনা। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান অর্থাৎ সে যে বসন্ত এসে তো কবিকে ডেকেছে কিনা সে তার সন্ধান রাখেনি। তারপর হচ্ছে কবি বক্ত বলল, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। অর্থাৎ কবি ভক্ত এখানে কবিকে মিনতি করে বলছে যে হে কবি, তুমি এখন হচ্ছে তাহলে তোমার হচ্ছে যে রচনা বসন্তকে বরণ করার উদ্দেশ্যে তুমি যে রচনা করো সেটা এখন হচ্ছে তুমি নাও, এবং আমি তোমার কণ্ঠ হচ্ছে তোমার সেই বসন্তকে উদ্দেশ্য করে সেই রচনাটা আমি শুনি। কহিল সে মৃদু মধুস্বরে, না হইল না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলিনি তো, এসেছে তো ফাগুনকে স্মরণীয়। অর্থাৎ কবি এখানে হচ্ছে মৃদু স্বরে বলছে যে এবার হয়নি বসন্তকে হচ্ছে আহ বরণ করার জন্য কোনো রচনা, না হোক তাতে কি, আহ বসন্ত তো আর আমার জন্য অপেক্ষা করেনি, বসন্ত হচ্ছে ঠিকই হচ্ছে ফাগুনকে স্মরণ করে এসেছে। তো তোমাদের হচ্ছে এখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে বসন্ত কাকে স্মরণ করে এসেছে, সেটা হচ্ছে উত্তর হবে হচ্ছে ফাগুনকে স্মরণ করেছে বসন্ত এসেছে। কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। এখানে কবিভক্ত হচ্ছে কবিকে বলছে যে তোমাকে বসন্ত বলে আসেনি তাতে কি তুমি অভিমান করেছো, যদিও বসন্ত এসেছে তো তার জন্য হচ্ছে যে রচনা না করে তুমি হচ্ছে বসন্তকে বৃথা করলে। কহিল সে পরম হেলায়, পরম হেলা অর্থ হচ্ছে সাবলীল ভাবে সে বলল, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লোভেনি কি ঋতুর রাজন, মাধবী করির বুকে গন্ধে নাহি, করে নাই অঘর্ণ বিরোচন। কবি এখানে হচ্ছে সাবলীল ভাবে বললো যে ফাগুনকে কেন হচ্ছে আমি বৃথা করবো, ফুল কি শাখায় ফোটেনি, তারপর হচ্ছে পুষ্প দিয়ে কি হচ্ছে মানে ফুল দিয়ে কি হচ্ছে রাজাকে ঋতু রাজা বসন্তকে হচ্ছে বরণ করে নেননি, মাধবী কুড়ির গন্ধে কি হচ্ছে চারদিকে হচ্ছে ভরে যায়নি। হচ্ছে কবিভক্ত বলল যে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। তখন হচ্ছে কবিভক্ত বলল যে হ্যাঁ, সকল আহ, বসন্তকে হচ্ছে প্রকৃতি হচ্ছে বরণ করে নিয়েছে ঠিকই, কিন্তু তাও তোমার কেন এই বসন্তের প্রতি এমন হচ্ছে বিমুখতা বা উদাসীনতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি তুমি দাও ব্যথা। তখন হচ্ছে এটা হচ্ছে কবিভক্তের লাইন। কবিভক্ত বললো যে তুমি ঋতুরাজনকে কেন হচ্ছে উপেক্ষা করো, তুমি হচ্ছে ঋতুরাজন বসন্তকে হচ্ছে তুমি ব্যথা দাও, ব্যথা দিচ্ছ। কহিল সে কাছে সরে আছি, কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তখন হচ্ছে কবি হচ্ছে কাছে সরে আসে হচ্ছে বলল, কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী। অর্থাৎ হচ্ছে কুয়াশার চাদরের চাদরে ঘেরা মাঘের হচ্ছে সন্ন্যাসী। এখানে হচ্ছে কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, আর উত্তরে শব্দের অর্থ হচ্ছে চাদর। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথ অর্থাৎ হচ্ছে পুষ্পশূন্য দিগন্ত অর্থাৎ যেখানে হচ্ছে ফুল নেই সেদিকে হচ্ছে চলে গেছে। অর্থাৎ এই মাঘের সন্ন্যাসী দ্বারা হচ্ছে মূলত হচ্ছে শীতকালকে বোঝানো হয়েছে। তুমি হচ্ছে লক্ষ্য করবে শীতকাল হচ্ছে সাধারণত হচ্ছে
ফুলগুলো ফুল হচ্ছে ফুটে না, তারপর হচ্ছে পাতাগুলো হচ্ছে শুকিয়ে যায়, শূন্যতার প্রকাশ পায় শীতকালে। সেজন্য হচ্ছে কবি এখানে হচ্ছে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী দিয়ে হচ্ছে যে হচ্ছে শূন্যতা, পুষ্প শূন্যতা শীতকালকে হচ্ছে প্রকাশ করেছে। রিক্ত হস্তে অর্থাৎ হচ্ছে শূন্য হাতে, তাহারই পরে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ হচ্ছে কবির হচ্ছে সেই যে আহ, গত শীতকাল যে হচ্ছে যে বিষণ্ণ শীতকালের কথাই হচ্ছে কবির হচ্ছে মনে পড়ে। সে হচ্ছে কোনো মতে সেই রিক্ত শূন্য শীতকালকে হচ্ছে ভুলতে পারে না। এর হচ্ছে আরেকটা কারণ হচ্ছে বলা হয় যে এই কবির যে প্রথম স্বামী সৈয়দ নিহাল হোসেন 1932 সালে হচ্ছে মৃত্যুবরণ করেন। আহ, এবং হচ্ছে সৈয়দ নিহাল হোসেনের সাথে কবি সুফিয়া কামালের মাত্র 12 বছর বয়সে হচ্ছে বিয়ে হয়। এবং তিনি সৈয়দ নেহাল হোসেন তোমার হচ্ছে সুফিয়া কামালের যে রচনার প্রধান উৎসাহদাতা ছিল। তিনি যখন হচ্ছে মারা যায়, তো তার প্রতি হচ্ছে যে কবি যে হচ্ছে শূন্যতা অনুভব করছিল, আহ, সেই শূন্যতা থেকে হচ্ছে কবি হচ্ছে সেই এই চরণগুলো বলেছে যে কুহেল উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন ক্লাসে। ধন্যবাদ তোমাদের সকলকে।